পিছিয়ে যাও তুমি। টুকটুক কাকা বলো, টুকটুক কাকা বলো, হ্যাঁ টুকটুক কাকা লাগাও। শ্রমিক চলে এসো। কিন্তু যে প্রোগ্রামগুলির জন্য পারমিশন লাগবে এবারে নিশ্চয়ই জানেন কত মিছিল এবং স্ট্রিট কর্নার এই দুটি একটি ফরম্যাটে করা যাবে না। মিছিলের জন্য আলাদা ফর্মে পারমিশন করাতে হবে NH4A আর স্ট্রিট কর্নারে আমরা নিশ্চয়ই নাম্বার দিয়েছি অনেকদিন আগে। যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে আমাদের ব্লক থেকে শাহজাহান এবং ফরমান মল্লিক যারা কম্পিউটার জানে এরকম ধরনের দুজন এবং সেই এবং NH4A এই ফর্মগুলিতে পূরণ করে 48 ঘন্টা আগে ভাবে অফলাইন পারমিশন নির্বাচন কমিশন সুযোগ দেয়নি, সবটাই অনলাইনে পারমিশন। বড় বড় জনসভাগুলির ক্ষেত্রে আলাদা ফরম্যাট আছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছেন
আপনারা সবাই জানেন আমি 11তে হলদিয়ায় ছিলাম, 16তে কেশপুর, আবারও কেশপুরে আপনাদের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন। তাই সবার প্রথমে এখান থেকে আমি তাকে মাথা নত করে শতকোটি প্রণাম জানাই। আমি আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ দোয়া চাওয়ার জন্য আজকে এসছি আমার আজ প্রথম নির্বাচনী প্রচার। আমি আপনাদের কতখানি ঘরের মেয়ে হয়ে উঠতে পেরেছি জানি না, কিন্তু কেশপুর আমার হৃদয়ে, কেশপুর আমার চিন্তনে, কেশপুর আমার অনুভূতি, কেশপুর আমার আবেগ, আমার কাছে সব। আমি আপনাদের কাছে শুধু বলতে চাই, এই নির্বাচন শুধু শিউলি শাহকে জেতানোর নির্বাচন নয়। বাংলা নিজের মেয়েকেই চায়, আবাল বৃদ্ধ বনিতা দিচ্ছে রায়। বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা বাংলা সকলকে ধন্যবাদ। এখানে আজকের মতো এই অনুষ্ঠান নির্বাচনী যে প্রথম পদক্ষেপ। আপনাকে আবার কেশপুরের প্রার্থী হিসাবে মনোনীত করলো, কি বলবেন? কেশপুরের মাটিতে দ্বিতীয়বার, কিন্তু আমার এবার তৃতীয়বার পঞ্চমবার দাঁড়ানো হয়ে গেছে, কিন্তু এবারে দ্বিতীয়বারে কেশপুরে নিজের জায়গাতে আবার দিয়েছেন। আমি এর জন্য তো নিশ্চিত খুবই আনন্দিত, এবং কেশপুরবাসী সবাই আনন্দিত। আমার কর্মকর্তারা যারা আছেন প্রত্যেকেই খুব খুশি যে আমি এখানে আবার জায়গা পেয়েছি। আমি এর জন্য দিদিকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। নির্বাচনে প্রচার কবে থেকে শুরু করবেন? আজকেই শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা ইনডোরে একটা প্রায় 1,500 মানুষের সমাবেশ করে আমরা একটা আমাদের যা যা কাজ আমরা প্রচার শুরু করে দিয়েছি। আমি 10 তারিখে নমিনেশন করব এবং কালকেও প্রচারে থাকবো। কাল থেকেই প্রচার ডোর টু ডোর, অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে যাওয়া, সেগুলো জিততে আমরা কাল থেকে শুরু করব। দিদি কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে আপনি নির্বাচনী প্রচার করবেন? প্রথম কথা হচ্ছে আমাদের দিকে যদি ধরেন যে আমরা সামনে রেখে, অর্থাৎ উন্নয়নকে সামনে রেখে, এই 2021-এর যে নির্বাচন, একদিকে উন্নয়ন, মমতা ব্যানার্জি যে কর্মযোগ্য উন্নয়নের করেছেন, তাতে প্রত্যেকটি এই কেশপুরের এমন কোনো পরিবার নেই, আমি খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি, হলপ করে বলতে পারি, এমন একটা পরিবার নেই যে বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের স্পর্শ তিনি পাননি, সেই পরিবার পায়নি। কেউ না কেউ সবুজ সাথী পেয়েছে, কেউ কন্যাশ্রী পেয়েছে, কেউ কী বলে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, কেউ মানবিক পেয়েছে। সব দিক থেকে মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে উন্নয়নের প্রকল্পগুলো করেছেন, তার ছোঁয়া প্রতিটি কেশপুরবাসী পেয়েছে। তাই উন্নয়নকে সামনে রেখে আমরা এই লড়াইতে লড়ব। আর অপরদিকে যে বিরোধী শক্তি, যে অশুভ আতাত কংগ্রেস, সিপিএম এবং আব্বাস সিদ্দিকী, যে ধর্ম বলছে অশুভ আতাত, তাদের হচ্ছে সাম্প্রদায়িক দল, বিজেপিকে সঙ্গে নিয়ে তারা যে অশুভ আতাত করছে, তার বিরুদ্ধে বাংলা ধর্ম নিরপেক্ষ, সেই বার্তা নিয়ে আমরা আগামী দিন নির্বাচনে যেতে চলেছি। বাংলার মানুষ বোঝে, কেশপুরের মানুষ বোঝে, এই বাংলার মানুষ, এই কেশপুরের মানুষ ধর্ম নিরপেক্ষ। সাম্প্রদায়িক কোনো দাঙ্গাবাজ, কোনো অশুভ শক্তিকে কেশপুরের মানুষ আগেও ঠাঁই দেয়নি, আজকেও দেবে না। আর 2021-এ সিপিএমকে শেষপুর করে দিয়েছি 1,01,000-এ। আর আজকে আমার যারা ব্লক লিডার আছেন, কর্মকর্তারা আছেন, তারা আপনারা দেখলেন, তারা শপথবদ্ধ যে এখানে বিজেপি, এখানে সিপিএম, এখানে কংগ্রেস এবং এখানে আব্বাস সিদ্দিকী আর মিমের কবরস্থান শেষ পেরেকটা কেশপুর। আপনি বলছেন উন্নয়নকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নামবেন। বিগত 5 বছরে আপনি আপনার ব্যক্তিগত বিধায়ক তহবিল থেকে ব্যক্তিগতভাবে কী কী উন্নয়ন করেছেন? কি উন্নয়ন করছে? অনেক ফিরিস্তি, সেটা দিতে গেলে আপনার ওখানে স্পেসও থাকবে না, ঘন্টাও লাগবে না, প্রচুর সময়ও লাগবে। সেই কারণে আপনারা আগামী দিন
দেখবেন আমি আমার শ্বেতপত্রের মধ্য দিয়ে অলরেডি করতে শুরু করেছি কোন কোন অঞ্চলে আমরা কি কি উন্নয়ন করেছি। আমার কোনো জিপি এই মামাটি মানুষের সরকার কি কি উন্নয়ন করেছে বুথ ওয়াইজ আমরা অলরেডি দিতে শুরু করে দিয়েছি। প্রত্যেকটা জিপি করবে আমার তরফ থেকে। এই যে লাইটের আলো দেখছেন আপনারা, তারা আমাকে টেনে নিয়ে এলেন, দিদি আসুন আলোতে। এই রাত্রির অন্ধকারে এই স্টেডিয়ামটা পড়ে থাকতো, অন্ধকারে ছেয়ে যেত। আর আজকে এই লাইটটাও শিউলি সাহারা করেছে, মামাটি মানুষের সরকারের প্রতিনিধিরা করেছে। দেখতেই পাচ্ছেন এই রকম বহু উন্নয়ন আমরা মন্দিরকে, যেমন মন্দিরের রাস্তাঘাটের যেমন করেছি, আমরা তেমনি মানুষের চাহিদা জল, রাস্তা, ব্রিজ আমরা সেগুলো করেছি। কেশপুরের রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, 10 মিনিটে পৌঁছে যেতে পারেন আপনারা মিদনাপুরে। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি স্থানীয়দের অভিযোগ আপনি বহিরাগত, সে প্লাস কিছুদিন আগে শুভেন্দু অধিকারীও কেশপুরে এসে অভিযোগ করে গেছেন আপনি বহিরাগত, আপনাকে করোনা পরিস্থিতি সহ বিভিন্ন সময় আপনাকে কেশপুরে দেখা যায়নি। তার উত্তরটা দেখো, বিরোধিতা করবেই। শুভেন্দুবাবু অধিকারী পরশুদিনকার নন্দীগ্রামে গিয়ে তিনি ভোটার হয়েছেন। আমি কেশপুরের ভোটার 2016 থেকেই ছিলাম। আর কেশপুরের মানুষ তার উত্তর দেবে ভোটের মধ্য দিয়ে কে বহিরাগত আর কে আপনজন। 16তেও প্রমাণ করে দিয়েছে। এগুলো কোনো ইস্যু নয়, মানুষের পরিচয় তার কাজের মধ্য দিয়ে হয়। মমতা ব্যানার্জি বাড়ি কালীঘাট, তিনি গেছেন নন্দীগ্রাম, তিনি বাংলার মানুষের কথা বলেন, তার কাজই তার পরিচয়। আমার কাজই আগামী দিনের পরিচয় এবং গত দিনেরও পরিচয় দিয়েছে। কাজের মধ্য দিয়েই মানুষ আশীর্বাদ করে, দোয়া করে। বহিরাগত আর ভূমিপুত্র হলেই কি সাজিয়ে তুলতে পারে? রামেশ্বর দলই কি ভূমিপুত্র? যিনি আজকে বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন তিনি কি ভূমিপুত্র? হয়তো জন্মস্থান কেশপুর, তিনি 20 বছর আছেন বাইরে, তিনি ভূমিপুত্র না? বাংলার মানুষ, বাংলার সরকার, মানুষের জন্য বাংলার সরকার, বাংলার মামাটি মানুষের যারা আমরা প্রতিনিধি, যারা সারাক্ষণ পাহারা দিচ্ছি, তাদের কাজ করছি, তাদের পাশে আছি, তাদের সুখে আছি, তাদের দুঃখে আছি, তারা কাছের জন, সেটা প্রমাণ দেবে। রামেশ্বর দলই এবং সিপিএম এর প্রার্থী রামেশ্বর দলই এবং বিজেপির প্রার্থী প্রীতিরঞ্জন কুমার, তাদেরকে কতটা গুরুত্ব দিচ্ছেন আপনি? আমি কেশপুরের মাটিতে কাউকেই গুরুত্ব দিচ্ছি না। বিজেপিরও কোনো গুরুত্ব নেই, সিপিএমের তো গুরুত্ব নেই, গোটা বাংলা জুড়েই নেই। আর বিজেপি কিছু বহিরাগত নিয়ে এসে চেষ্টা করছে, কিচ্ছু হবে না। বহিরাগত বলতে আমি বাংলার রাজ্যের মানুষের কথা, যে বাংলাতে ভালোবাসে না। কালকে দেখেছেন কে বহিরাগত? শিউলি শাহ বাংলায় কথা বলছে, বাংলায় পড়তে জানে, বাংলার কথা জানে, বাংলার ক্ষুদিরামের কথা জানে, মাতঙ্গিনীর কথা জানে, বিদ্যাসাগরের কথা জানে, কেশপুরের ইতিহাস জানে। আর যিনি কালকের বিজেপি প্রেস মিট করে নামগুলো বলছিলেন, আমার অন্তত 10 জনকে জিজ্ঞেস করতে হচ্ছে, আরে বিজেপির এই পৃথ্বীরঞ্জন উচ্চারণটা ভালো করে করতে পারেননি, অর্ধেক লোকের নামও তিনি বলতে পারেননি বাংলায়। তো তারা বহিরাগত, বাংলার মানুষ আমরা বহিরাগত নয়। তাই ডাক দিয়েছি, বাংলায় নিজের ঘরের মেয়েকে চাই, মমতা ব্যানার্জিকে চাই। বিজেপি আজকে ব্রিগেডে 20 লক্ষ লোকের টার্গেট নিয়েছিল, কিন্তু সেরকম লোক হতে দেখা গেল না, কেন? হবে না তো, বুঝে গেছে। যতই তুমি মিঠুনকে আনো, যতই শুভেন্দুবাবু বলুক, ধার করে করে বিজেপি আর কতদিন চালাবে? বুঝে গেছে আজকের পর আর মোদিজি আসবে না। আমার ধারণা লজ্জা থাকলে তিনি আর আসবেন না। 1 মিনিট, কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্বের একটা অভিযোগ বরাবরই উঠে থাকে। আজকেও দেখেছি একটা গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া স্পষ্ট দেখা গেছে। 8 নম্বর অঞ্চল থেকে আপনার কোনো প্রতিনিধি আসেনি কর্মী সভায়। 1 নম্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত সেনগুপ্ত আসেননি। এই নিয়ে আপনি কি বলবেন? গোষ্ঠীদ্বন্দ্ব কি শুনুন, আপনারা তৈরি করে ফেলছেন গোষ্ঠীদ্বন্দ্ব। এটা হচ্ছে মিডিয়ার কাজ, কিছুই নেই গোষ্ঠীদ্বন্দ্ব। আপনারা দেখেছেন যে 15টি অঞ্চল থেকে নিশ্চিতভাবে আমি আমার বক্তব্যে বলেছি 8 নম্বর সেইভাবে ইনফর্ম হয়নি। আমরা খুব অল্প সময়ের মধ্যে বলেছিলাম। আমার সঙ্গে আমার কনভেনার নীলুবাবুরও কথা হয়েছে, ওখানকার এদের সঙ্গেও কথা হয়েছে। আমরা ওই এলাকাটাকে নিয়ে আলাদা করে মিটিং করব। ওরা আজকে একটা মিটিংয়ে ব্যস্ত, তাই তারা আসতে পারেনি। আমরা আগামী দিন ওখানে গিয়ে আমরা মিটিং করব। আর আপনি যার কথা বললেন পঞ্চায়েত সমিতির সভাপতি, তার সঙ্গে আজকে আমার সকালেও কথা হয়েছে, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বোধহয় কিছু অসুস্থ বা অন্য কিছু, উনি বলেছেন দিদি আজকের মিটিংটা আমি যেতে পারবো। জয়বারে কতটা আশাবাদী? আমরা তো 1,01,000-এ জিতেছিলাম, এবারে আমি মনে করি সেটাকেও পেরিয়ে যাবো। শতরূপ ঘোষ আপনার বিরুদ্ধে একটা ফেসবুকে পোস্ট করেছিল, আপনি নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন। আসলে জানেন তো, সিপিএম এর মাথাটা না গেছে। তা নাহলে চরম শত্রু যাদের মনে করে কংগ্রেস আর সিপিএম আজকে এক হয়েছে।
আজকে আমরা যারা দাঁড়িয়ে আছি, একটা সময় আমরা কংগ্রেস করতাম, যাদের অত্যাচারে আমরা অত্যাচারিত হয়েছি, ঘর ছাড়া হয়েছি, শহীদ হয়েছে বহু মানুষ, রক্ত ঝরিয়েছি। সিপিএমের লোকেদেরাও দেখুক কানা ঘোষা করছে, তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে, কংগ্রেস আবার সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে। আবার যখন দেখছে এতেও কুলিয়ে উঠতে পারবে না মমতা ব্যানার্জির সঙ্গে, তখন তারা আবার আব্বাস সিদ্দিকীকে ডেকে এনেছে। ওদের মাথাটা পাগল হয়ে গেছে। শতরূপ ঘোষ, আমি জানি না তার কেন এই ধরনের পোস্ট করেছে, আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আমি হাইকোর্টে উকিলের সঙ্গে অলরেডি কথা বলেছি, কালকে সোমবার যা যা পদক্ষেপ নেওয়ার এই ফলস ফেক নিউজ দেওয়ার জন্য, তার জন্য আমি ব্যবস্থা নিচ্ছি। আর সিপিএমকে বলে দিই, কেশপুর সিপিএমের শেষপুর মমতা ব্যানার্জি দাগ দিয়েছিলেন, তাই শিউলি 16-তে 1,01,000, আবার 21-এও 1,01,000-এর বেশি ভোট পেয়ে জিতবে। ধন্যবাদ দিদি আমাদেরকে সময় দেওয়ার। গতকালকে রাত্রে সন্ধ্যা 7টার সময় আমরা আগমনী পুলিশ অ্যান্ড আমরা ছাগলের ফরেস্টে একটা ইনফরমেশন আছে, সিক্রেট ইনফরমেশন আছে যে একটা টকশপ মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে আসছে। তো আমরা তল্লি এরিয়াতে পিডাব্লিউডি রাস্তার উপরে একটা মোটরসাইকেল, একটা স্কুটিতে ওরা টকশপটা নিয়ে এসে বিক্রির জন্য ব্যবস্থা করছিল। ওই টাইমে আমরা পুলিশ অ্যান্ড আমরা ফরেস্টে গিয়ে ওখানে পেয়ে যাই ওদেরকে। তো 3 জন আসামি ওখানকার, আর একটা মোটরসাইকেল, একটা স্কুটি আর টকশপটাকে আমরা রেস্কিউ করে আমরা ছাগলের ফরেস্ট অফিস নিয়ে আসি। আসার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি ওরা ইলিগালি এই জিনিসটা অন্য জায়গার থেকে নিয়ে এসে বিক্রির জন্য চেষ্টা করছিল। প্রায় 2 লক্ষ টাকায় মার্কেটে বিক্রির জন্য ওরা ব্যবস্থা করছিল। তারপরে আমরা সাথে সাথে বন বিভাগের আইনে ওদেরকে অ্যারেস্ট করা হয়। আজকে আমরা সিজিএম কোর্ট ধুবড়িতে নিয়ে যাচ্ছি জেল হেফাজতের জন্য। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এটা ওনারা মানে বেঙ্গলের দিকে বিক্রির জন্য ব্যবস্থা করছিল আর কি। ওয়েস্ট বেঙ্গলের দিকে আমরা তল্লিতে ধরেছি, আগমনী বেলগুড়ির ওখানে। আচ্ছা, মানে ওইখানে জঙ্গলের থেকে ওরা নিয়ে আসছিল। হ্যাঁ, একটা চক্র চলছে, এটা একটা চক্র চলছে। আমরা এর আগে অনেক অপারেশন করেছি, অনেক লোক অ্যারেস্ট করেছি, রেস্কিউ করেছি জন্তু, তারপরেও এরা করছে। আর এরকম অভিযান আমাদের চলতে থাকবে। 1 নম্বর আসামির নাম হলো প্রদীপ রায়, লেট প্রবীণ রায়, স্বর্ণক, ভিলেজ কাছখানা, পোস্ট অফিস পাগলাহাট, তামারহাট, ডিস্ট্রিক্ট ধুবড়ি। 2 নম্বর আসামি সঞ্জয় রয়, বাবার নাম মানিক রায়, সাউথ রায়পুর পার্টি, গোলকগঞ্জ, ডিস্ট্রিক্ট ধুবড়ি। 3 নম্বর আসামি নিতেন মারাক, বাবার নাম লেট রামেশ্বর সাংমা, জলডুবা পার্ট 1, পাগলাহাট, ডিস্ট্রিক্ট কোকরাঝাড়। আপনার নাম? আমার নাম দীপক চক্রবর্তী, আমি ছাগলিয়া ফরেস্ট অফিসের ইনচার্জ। আচ্ছা বন্ধা, হ্যাঁ, এমনি হাত দিয়ে ধরে তুলতে পারবেন স্যার? কামড়াবে নাকি? এখন কামড়াবে নাকি বলা যায় না আর কি। যদি হাত দিয়ে ধরেন তাহলে বাইরে এসে চলে যাও, সমেত জায়গায় এটা উঠান, ভেতরটা আমি আছি। ছবি আসছে তো? একদম আলো মেরে তুলবি ভাই। আলো মানে সাদা করে দেবো পুরো একদম।
চম্পাই আমারটার সঙ্গে কে আছে বিশ্বজিৎ হ্যাঁ ধরে নিও ধরে না পরিকল্পনা রয়েছে যদি পরবর্তী ক্ষেত্রে আপনি বিধায়ক হন? প্রথমত আমি আমার বক্তব্য আজকে খুবই সংক্ষিপ্ত রাখবো, কারণ আমি এখানে এলাম আমার মনোনয়ন এবং সেই ফর্মালিটিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এইটুকুই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে আমরা সবাই দিদি বলে ডাকি এবং চিনি এবং জানি, তিনি যে ভরসা রেখেছেন আমার ওপর, তার জন্য আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এবং আমার মনে হয় যে আমরা জিতবই। আমরা জিতছি। মানুষের, মেদিনীপুরের মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস জুন মালিয়ার উপর আছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এখানে দান করিয়েছে। মেদিনীপুর ঐতিহাসিক মেদিনীপুর, এখানে আমাদের টিএমসি প্রার্থী জিতবেই 100%। সেগুলো দিদি আর আমার মধ্যেই থাক, সবকিছু কি তোমাকে বলে দেবো, তাহলে তো হয়ে যাবে। আজকে এদের নমিনেশন প্রক্রিয়াটাও জাঁকজমক করার জন্য কৈলাস বিজয়বর্গী, দিলীপ ঘোষ সহ নিজেই এসেছিলেন। বাকিরা কি করছে তাতে আই রিয়েলি ওই বাইরে থেকে লোক নিয়ে এসে লোক দেখি কিছু হবে না। আমাদের সেটা দেখুন, আমি কনফিডেন্ট, কারণ আমার পাশে দেখছিনি সবাই আছে, সকলে আছে। বহিরাগত বলে আমাকে যে তকমাটা লাগানো হচ্ছিল, সেটা আশা করি আপনারা সকলেই জেনে গেছেন যে আমি এই মাটিরই মেয়ে, আমি মেদিনীপুরের মেয়ে, আমি মহিষাদল রাজ পরিবারের মেয়ে। সুতরাং আমি জিতছি, আমরা জিতছি, দিদিকে জেতাতেই হবে, ওটাই আমার মতো। আর সেটাই আমি বলবো। এত যে তৃণমূল কর্মীরা ছেড়ে দিচ্ছে, দলীয় কর্মীদের মনোবলকে ধাক্কা খাচ্ছে। একদমই না, যারা ছাড়ছে তারা ছাড়ছে, আরও আসবে, আরও ভালো ভালো ছেলেমেয়েরা আসবে, এখানেই তো আছে, অনেকে যোগাযোগও করছে। সুতরাং এইগুলো দিয়ে দিদিকেও ভয় দেখাতে পারবেন না, আমাদেরকেও ভয় দেখাতে পারবেন না। এই ধরনের প্রশ্ন না করলেই। 3টে মন্দির এবং এক জায়গায় মাঝারে গেলেন আজকে প্রার্থনা করার জন্য, কি চাইলেন এবং কি উদ্দেশ্য কি ছিল? যেটা চাইছি সেটাই বা আমি কী করে বলি আপনাকে, সেটা আমার মধ্যে যেখানে গিয়েছিলাম সেখানে। তবে এইটুকু আমি চেয়েছি যে এই ইলেকশন মিদনাপুরে যেন খুব সুস্থভাবে হয় এবং যেন খুব সুন্দরভাবে মিদনাপুরে ইলেকশনটা যেন হয়ে যায় এবং জয়িতা হয়ে যায়। অনেকেই বলছে সন্ত্রাসের পরিবেশ, আপনার কি মনে হয় মেদিনীপুরে আদৌ সেই পরিবেশ রয়েছে? আমার তো এখন অব্দি মনে হচ্ছে না। बेगूसराय के सांसद और केंद्रीय मंत्री गिरिराज सिंह ने पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी द्वारा किए जा रहे चंडी पाठ को लेकर जोरदार हमला किया है। इसके साथ ही उन्होंने राहुल गांधी पर भी तंज कसा है। दरअसल गिरिराज सिंह ने बुधवार को कहा कि बंगाल में रोहिंग्या के साथ साथ ममता दीदी भी नर्वस हैं। अब उन्हें समझ नहीं आ रहा कि मंदिर जाएं या मस्जिद, या कमाल मोदी जी का है।
ममता दीदी और राहुल गांधी चुनावी हिंदू हैं। यह सालों भर तुष्टीकरण करते हैं और चुनाव के समय जनता और मोदी जी के दबाव में मंदिर जा पहुंचते हैं। सत्ता हाथ लगते ही इनके द्वारा दुर्गा पूजा पर प्रतिबंध लगा दिया जाता है। इसके साथ ही गिरिराज सिंह ने कहा कि मोदी जी ने कमाल कर दिया। जो लोग कल तक मस्जिदों में टोपी लगाकर सर झुकाते थे, मैंने उन्हें गुजरात के मंदिर में जाते देखा, कोट के ऊपर जनेऊ पहने हुए देखा। वाह मोदी जी। बंगाल में दीदी को देख रहे हैं, वहाँ हिंदुओं को दुर्गा विसर्जन के लिए कोर्ट का सहारा लेना पड़ता था। इसके साथ ही ममता बनर्जी के मंत्री फरीद डॉन अखबार को कहते थे कि यह देखिए कोलकाता भी कराची है, लेकिन आज दीदी चंडी पाठ कर रही है। दीदी चुनाव जो न कराया। पहले सरस्वती पूजा को प्रतिबंधित किया गया, फिर शक्ति उपासना के महापर्व दुर्गा पूजा को लेकर कई तरह के प्रतिबंध लगाए गए। अब इन्हें चंडी पाठ और शिवरात्रि याद आ रही है। सिर्फ वोट के लिए फरेब करने वालों को अब की बंगाल की जनता करारा जवाब देगी। ये पब्लिक है, ये सब जानती है, सब समझती है। जय श्री राम। आपको बता दें कि चुनाव प्रचार के दौरान मंगलवार को ममता बनर्जी ने नंदीग्राम में एक मंच पर चंडी पाठ किया, जिसके बाद गिरिराज सिंह उन पर हमलावर हो गए। बाड़े मोदी जी, आपने कमाल कर दिया। जो लोग कल तक मस्जिदों में टोपी लगा करके सर झुकाते थे, उन्हें मैंने देखा गुजरात के चुनाव में मंदिर मंदिर जाते, कोट पे जनेऊ पहने हुए। वाहड़े मोदी। बंगाल में मैंने दीदी को देखा, जो वहां के हिंदू दुर्गा विसर्जन के लिए कोर्ट का सहारा लेना पड़ता था। उनके मंत्री पिछले चुनाव में फरीद कहते थे डॉन के अखबार को, ये देखिए कलकत्ते में भी कराची है। बाहरे मोदी। आज दीदी चंडी पाठ कर रही हैं। बाहरे मोदी। दीदी चुनाव जो न कराए आपको। Vijay, Rakesh Chawla is giving those shots, he's showing her injuries, she has to stay and near Parvati and when she live attending this meeting and she was trying to sit inside the car, somebody tried closing the door directly and she got hurt. She has suffered injuries and you can see handkerchiefs around her. She is not going to stay here in Nandigram. She is saying that it could be a conspiracy. So she's saying that it could be a conspiracy and she is going to lodge complaint with the election commission. অরবিন্দ গাড়িতে চল, অরবিন্দ গাড়িতে চল, অরবিন্দ গাড়িতে চল। From her, she is alleging that there was no police personnel. She suffered the injury, and you can see the security personnel are trying to make her comfortable inside the vehicle. And this has happened in a place called Barodia, which is in Nandigram. Didi is alleging conspiracy. You can see this is happening here in Nandigram, right next to the rented house which Mamata Banerjee has taken. We are the first channel giving you the live shots. Very, very dramatic visuals. A complete U-turn maybe. আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কি দেওয়া হচ্ছে দেখো সরাসরি এক্সক্লুসিভলি এই ছবি এমনিতে आपको बता दीजिए दीदी टाइम्स नाउ वांट्स टू नो दीदी इफ यू आर ऑल राइट कैन वी स्पीक वंस दीदी एक बार टाइम्स नाउ को बता दीजिए वी रियली वांट टू स्पीक वंस
पश्चिम बंगाल चुनाव के लिए मुख्यमंत्री ममता बनर्जी ने नंदीग्राम से अपना नामांकन दाखिल कर दिया है। दरअसल ममता बनर्जी ने एसडीओ दफ्तर में पूरी प्रक्रिया के साथ अपना पर्चा भरा। इस बीच भाजपा प्रत्याशी शुभेंदु अधिकारी भी आज नंदीग्राम पहुंचे हैं और अपने नए चुनाव कार्यालय का उद्घाटन उन्होंने किया है। अधिकारी 12 मार्च को इस सीट से अपना नामांकन दाखिल करेंगे। वहीं सीएम ममता ने इससे पहले शिव मंदिर जाकर पूजा अर्चना की। उसके बाद उन्होंने वहां जलाभिषेक भी किया। वहीं दूसरी ओर रोड शो से पहले भाजपा उम्मीदवार शुभेंदु अधिकारी ने हनुमान जी के मंदिर जाकर माथा टेका। ममता को बाहरी व्यक्ति बताते हुए अधिकारी ने उन पर तंज भी कसा। इसके साथ ही अधिकारी ने कहा कि ममता बनर्जी नंदीग्राम से अपना वोट तक नहीं डाल सकती क्योंकि वो वहां बाहरी व्यक्ति हैं। हालांकि इन सब के बीच सीएम ममता बनर्जी नंदीग्राम में आज नामांकन दाखिल कर चुकी है। इस दौरान एसडीओ दफ्तर के बाहर टीएमसी कार्यकर्ताओं ने खेला होबे का नारा भी लगाया, जिसका वीडियो सोशल मीडिया में काफी तेजी से वायरल हुआ। वहीं इन सब के बीच एक बात जो साफ तौर पर समझ में आ रही है कि ये लड़ाई अब कहीं न कहीं शुभेंदु अधिकारी और ममता के बीच अहम की है। ऐसे में देखना बड़ा दिलचस्प होगा कि आखिरकार यहाँ जीत किसकी होती है, क्योंकि अब की नंदीग्राम बहुत बड़ा मुद्दा बन चुका है साल 2011 के तरह। সহানুভূতি আদায়ের চেষ্টা, মমতার আঘাত নিয়ে বললেন অধীর। नाजुक है, इसलिए बहाना बनाना जरूरी है। क्यों तफ्तीश नहीं कराते, क्यों सीबीआई को नहीं बुलाते? इतने बड़े चोट, इतने बड़े आक्रमण अगर एक चीफ मिनिस्टर के खिलाफ हो, चीफ मिनिस्टर के ऊपर हो, तो ये बड़ा गंभीर मुद्दा बन जाते हैं। लेकिन कोई किसी का कोई परवाह नहीं। सीबीआई बुलाओ, सीआईडी बुलाओ, स्पेशल इन्वेस्टिगेशन टीम बुलाओ, एनआईए बुलाओ, जरूरत होने से सारे सीसीटीवी देखो, क्योंकि सारे सुरक्षा बल उनको घेर कर रख रहे हैं। नंदीग्राम में जहाँ रहती हैं सारे सीसीटीवी के भौचाल लग गए हैं। तो फिर कैसे हुआ, किस लिए हुआ, कब हुआ, कहाँ हुआ, ये जानने के लिए सारे चीज़ उनके सामने है। ये निकालो और दूध के दूध और पानी के पानी अलग कर दिखाओ। नहीं तो ये नौटंकी समझूंगा हम। किस लिए कि लोग चोट बहुत सारे लोगों को लगता है, हमें भी लग सकता है, आपको भी लग सकते हैं। हिंदुस्तान में रोजाना लाखों की तादाद में लोगों को चोट लगती है, हॉस्पिटल दर्ज होना पड़ती, प्लास्टर करना पड़ती है। ये कोई नई बात नहीं है। ये कोई গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গুরুতর হামলা হয়েছিল। গাড়ি থেকে নেমে যখন মানুষের সঙ্গে তিনি কথা বলতে গিয়েছিলেন, তখন আচমকাই বেশ কয়েকজন দুষ্কৃতী তার উপরে হামলা করে। ভিড়ের মধ্যে ঢুকে পড়ে 4-5 জন তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনায় পায়ে এবং মাথায় গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপরেই তাকে নিয়ে কলকাতা রওনা দেওয়া হয়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তি রয়েছেন মা পায়ে গুরুতর চোট নিয়ে। বুধবার রাতে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এখন তিনি কেমন আছেন, এই প্রশ্নের উত্তরে ডাক্তাররা জানিয়েছেন এখনো আশঙ্কায় আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখার পর সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ডাক্তারদের টিম। ডাক্তাররা জানিয়েছেন এই ধরনের চোট লাগলে সাধারণত 2 মাস সম্পূর্ণরূপে রেস্ট নিতে বলা হয়। মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের পেশিতে এবং গোড়ালির হাড়ে চোট আছে। এছাড়াও পায়ের লিগামেন্ট এবং বেশ কিছু টিস্যুতে চোট রয়েছে বলে খবর। ডান দিকে কাঁধে এবং ডান হাতের কবজিতে চোট রয়েছে মুখ্যমন্ত্রীর। এছাড়াও হাসপাতাল সূত্রের খবর, শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভব করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী 2 মাস নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই মুহূর্তে এত গুরুতর একটি চোট নির্বাচনের ক্ষেত্রে বেশ সমস্যা হয়ে উঠতে পারে। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কর্মসূচি রয়েছে, এছাড়াও তার বেশ কিছু পদযাত্রায় যাওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে আর হয়তো এই মুহূর্তে পদযাত্রা করা সম্ভব হবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ষড়যন্ত্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ তুলেছেন সরাসরি বিরোধী দল বিজেপির উপরে। মনোনয়নপত্র পেশ করার ঠিক পরেই মমতার উপরে এই হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। গতকাল রাত থেকে আবার উত্তপ্ত দিনহাটা ভোটাগুড়ি এলাকা। তৃণমূল কর্মীদের মারধর, বাড়িঘর ভাঙচুর, বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দিনহাটা বিধানসভায় এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে উদয়ন গুহ, অন্যদিকে গতকালই দিনহাটা থেকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বর্তমান সাংসদ নিশীথ প্রামাণিককে। তারপর থেকেই গতকাল রাত থেকে উত্তপ্ত রয়েছে দিনহাটা ভোটাগুড়ি এলাকা। তৃণমূলের অভিযোগ, নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হবার পর থেকেই এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করা হয়। বর্তমানে সে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি ব্যথাঘড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মীর বাড়ি ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার করেছে। তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখেছেন মন্তেশ্বরের গৃহবধূরা। মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী সমর্থনে দেওয়াল লিখনের হাত লাগালো মন্তেশ্বর গ্রামের গৃহবধূরা। নম্বর পানিহাটি বিধানসভা কেন্দ্রে একই দেওয়ালে পাশাপাশি প্রার্থীর নাম লেখা হচ্ছে দুই রাজনৈতিক দলের। একদিকে তৃণমূল কংগ্রেসের পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্মল ঘোষ এবং পাশে একই দেওয়ালে একই সাথে দেওয়াল লিখন চলছে বামফ্রন্ট জাতীয় কংগ্রেসের উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি তাপস মজুমদার। দেওয়াল লিখন একই সাথে চলছে যখন রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক হাঙ্গামা চলছে, রাজনৈতিক আক্রমণ চলছে, সেই সময় পানিহাটির আগরপাড়া মহাজাতিতে দুই রাজনৈতিক দলের সহাবস্থান। দিতে হবে, জবাব তোমাদের কৃষক ঐক্য জিন্দাবাদ, ড্রাইভার খালাসি ঐক্য জিন্দাবাদ, আলু চাষি কৃষক ঐক্য জিন্দাবাদ। জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার আলু চাষিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে তৃণমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জি। সেই মিথ্যা মামলা প্রত্যাহার ও যুব তৃণমূল সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ আলু চাষিদের। মামলা প্রত্যাহার না করা হলে ভোটের মুখে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানিয়েছেন আলু চাষিরা। গত 27শে মার্চ বাহাদুর গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা এলাকায় রাত 10টা নাগাদ
জেলা যুব তৃণমূলের সভাপতি সৈকত চ্যাটার্জির গাড়িতে হামলার অভিযোগ ওঠে। সেই রাতেই থানামোড় এলাকায় যুব তৃণমূল কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, বিজেপি ও সিপিএম এর নেতা সভাপতির গাড়িতে হামলা চালিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। স্থানীয় বেশ কিছু মানুষের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জি। সেই অভিযোগের পাল্টা আজ কোতোয়ালি বিক্ষোভ দেখালো আলু চাষি ঐক্য মঞ্চের সদস্যরা। তাদের দাবি, তৃণমূলের যুব সভাপতি গভীর রাতে 2 মহিলাকে সঙ্গে নিয়ে এলাকায় তোলা তুলতে গিয়েছিল। আমাদেরকেও তারা গাড়িতে হামলা চালায়নি। তৃণমূল নেতা মিথ্যা অভিযোগ করেছেন। অবিলম্বে এই মিথ্যা ও মামলা প্রত্যাহার ও যুব তৃণমূল সভাপতিকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি কোতোয়ালি থানার আইসিকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। অবিলম্বে আলু চাষিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, না হলে ভোটের মুখে বৃহত্তর আন্দোলন করা হবে। অন্যদিকে যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জি এই বিক্ষোভ প্রসঙ্গে জানিয়েছেন, এরা কেউ আলু চাষি নয়, এরা আলু চাষিদের ফোড়ে। পুলিশের উচিত ছিল এদের থানাতেই গ্রেপ্তার করা। তুমি তদন্ত করলে না, জানলে না, রাত্রি 9টা-10টার সময় ও 2 জন মহিলাকে নিয়ে, ওর সিকিউরিটিকে নিয়ে কেন গেল? সৈকত চ্যাটার্জি তৃণমূলের নেতা কি করে গেল, কেন গেল? তাহলে আমরা চাচ্ছি মামলা প্রত্যাহার এবং সৈকত চ্যাটার্জি গ্রেপ্তার। তা না হলে কি ভোটে কোনো প্রভাব পড়বে? নিশ্চয়ই পড়বে। কি প্রভাব পড়বে? আমরা সমস্ত তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল সমর্থকদের সংগঠিত করে সংগঠিত করব এবং সৈকত চ্যাটার্জি আমার মনে হচ্ছে মালিকের টাকা খেয়ে আমাদের বক্তব্য হলো, আইসি তুমি তদন্ত করলে না। 1 মাস ধরে এই জলপাইগুড়ি 73 মোড় থেকে চাউলহাটি পর্যন্ত গাড়ি জাম হয়ে আছে। এত প্রশাসন, একটা ট্রাফিক নাই, কিছু নাই, লোক যাইতে পারে না, নির্বাচন কমিশনের লোক পর্যন্ত যাইতে পারে না। পুলিশ তুমি তোমার লক্ষ্য নাই। ঠিক আছে, আলু চাষিদের নামে মিথ্যা মামলা দেওয়া এলাকার সৈকত জবাব চাই, ঘটনা তদন্ত না করেছে মিথ্যা মামলা দেওয়া এলাকার সৈকত জবাব দাও। মিথ্যা মামলা চালু চাষিদের বিরুদ্ধে দেওয়া এলাকার আইসি জবাব দাও। মিথ্যা মামলা দেওয়া এলাকার আইসি জবাব চাই, কাটমানি খাওয়া সৈকত চ্যাটার্জি মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কাটমানি খাওয়া মিথ্যা মামলা সৈকত চ্যাটার্জি মামলা প্রত্যাহার করতে হবে। আমরা যে কৃষককে ভালো যায় নিয়ে যাবে না। আমাদের স্লোগান গুলো তো কৃষক ঐক্য জিন্দাবাদ, কৃষক ঐক্য জিন্দাবাদ। চাষিদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো কেন? তৃণমূল জবাব দাও, জবাব তোমার জিন্দাবাদ। কৃষক ঐক্য জিন্দাবাদ, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কৃষকদের উপর মিথ্যা মামলা চাপানো হলো কেন? তৃণমূল জবাব দাও, সৈকত চ্যাটার্জি তোমাকে জবাব দিতে হবে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কৃষকদের উপরে মামলা দিয়ে হয়রানি কেন হচ্ছে? তৃণমূল জবাব দাও। মামলা চাপিয়ে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। কৃষক ঐক্য জিন্দাবাদ। আপনার নাম আর পরিচয়? আমার নাম পীযূষ মিশ্র। আপনারা জানেন যে আলুকে কেন্দ্র করে সরকার যে আলু চাষিদের প্রতি দায়িত্ব পালনের কথা ছিল, সরকার করছে না। আলু চাষিদের যে বন্ড পাওয়ার কথা ছিল, সেই বন্ডও পাচ্ছে না। বন্ড নিয়ে কালোবাজারি শুরু হয়ে গেছে। প্রশাসন ব্যর্থ। আলুর বাজার মূল্য হচ্ছে 3 টাকা 4 টাকা কেজি। আলু নিয়ে সরকার কোনো দায়িত্ব পালন করলো না। সরকারের যে নেতা, সরকার যারা চালা আলু চাষিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করলো। এটা নির্মম। আর এটা যদি আলু চাষিদের বিরুদ্ধে এইরকম নির্মম অত্যাচার বন্ধ করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলছি, মামলা প্রত্যাহার করেন।
কোথায় কি কাটমানির ব্যাপার আছে সেটা মালিকের সাথে আপনারা বুঝে নেন, কিন্তু আলু চাষিদের মামলা প্রত্যাহার করতে হবে। আলু চাষিদের আলু মাঠে পৌঁছতেছে, বন্ডের নিশ্চয়তা দিতে হবে, আলুর এমএসপি ঘোষণা করতে হবে। আর সেটা না করে দলবাজি করছে আর আলু চাষিদের আরও বিপদের মুখে ফেলছে এই তৃণমূল সরকার। ফলে এর বিরুদ্ধে আমরা আজকে থানায় এসে এজাহার করছি। আমাদের থানায় থাকার কথা ছিল না, থাকার কথা ছিল আলু চাষিদের রাস্তায়। ফলে মামলা প্রত্যাহার না হলে থানার লড়াই যাবে রাস্তায়, থানার লড়াই যাবে ভোটে বুথে। এটা আপনারা আজকে ওনাদেরকে এই সতর্ক দেওয়ার জন্য আলু চাষিরা এখানে উপস্থিত হয়েছে। কোন এলাকার এরা হচ্ছে টোটাল সদর দক্ষিণ এলাকার যে হিমঘরের সামনে বাহাদুর আছে তার সাথে সদর দক্ষিণ এলাকার 9টা গ্রাম পঞ্চায়েত, তারা যেরকম আক্রান্ত, জেলারও আলু চাষিরা একইভাবে আক্রান্ত। এটাই হচ্ছে মূল। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বহরমপুরে। বৃহস্পতিবার বহরমপুরে সদর মহকুমা শাসকদের অফিসে মনোনয়নপত্র জমা দেন বহরমপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখার্জি। বেলডাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হাসানুজ্জামান। আমরা কি ছিলাম আর লকডাউন লক্ষ লক্ষ মানুষ দেখা। পরিহারপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ামত শেখ এবং নমিনেশন ফাইল করলাম, কি বলবো, নমিনেশন ফাইল করতে হবে, করলাম। তার কারণ এটা তো নিয়ম। রেজিননগরের বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী। এদিন প্রচুর সমর্থক নিয়ে তারা মনোনয়নপত্র জমা দিতে আসে। প্রত্যেক প্রার্থী নির্বাচন নেতার ব্যাপারে 100% আশাবাদী বলে জানিয়েছে। কান্দি মহকুমার শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন কান্দি মহকুমার 4 জন তৃণমূল প্রার্থী। কান্দি পাকমারা ডোব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তৃণমূল পক্ষ থেকে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কান্দি বিধানসভা তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার, বড়ইয়া বিধানসভার তৃণমূল প্রার্থী জীবন কৃষ্ণ সাহা, খড়গ্রাম বিধানসভা তৃণমূল প্রার্থী আশিস মার্জিত ও ভরতপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির সোমবার কান্দি মহকুমা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন সকলেই। মনে হচ্ছে এবার তো তৃতীয়বার। হ্যাঁ, এবার নমিনেশন ফাইল করলাম, এবার চতুর্থবার জন্য নমিনেশন ফাইল করলাম। তো আমার এলাকায় আমি বিভিন্ন এলাকা ঘুরছি, তাতে মানুষ মুখরিত হয়ে আছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষী মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, বিভিন্ন রকমের যে জনহিতকর প্রকল্প এবং
ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমস্ত জাতি ধর্ম বর্ণ হিসাবে সমস্ত ধর্মকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে যেভাবে উনি উন্নয়ন করে যাচ্ছেন এবং সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াচ্ছেন বা দাঁড়িয়েছেন, একদম আমফান থেকে শুরু করে যে লকডাউন পর্যায়ে চলেছিল সেই সময় যেভাবে উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, উন্নয়ন করেছেন, তাতে আমার এলাকার মানুষ মুখরিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করাতে ব্যস্ত এবং যাতে তৃতীয়বারের জন্য নবান্নের 14 তলায় বসে আবারও আম আদমি সাধারণ মানুষ তপশিলি জাতি উপজাতি মুসলিম সম্প্রদায় থেকে সকলের সেবা দিতে পারে, সেবা করতে পারে, বিপদে আপদে সুখে দুঃখে দাঁড়াতে পারেন এবং যে সমস্ত জনহিতকর প্রকল্প চলছে সেটা অব্যাহত থাকতে পারে, তার জন্য সবাই মুখরিত হয়ে আছে। এবং আমি 100% আশাবাদী যে সেই মানুষের দোয়া আশীর্বাদ মমতার প্রতি আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী হিসাবে আমার মাথায় থাকবে। আমি সেই মানুষের স্নেহ আশীর্বাদ দোয়া নিয়ে গিয়ে বিধায়ক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অর্পণ করব। মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন? খড়গ্রামে মূল প্রতিদ্বন্দ্বী কেউই নয়। মূল প্রতিদ্বন্দ্বী তার কারণ তারা পরিযায়ী পাখি, তারা বসন্তের কোকিল। ভোট এসেছে, এখন তাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু সারা বছর সুখে দুঃখে বিপদে আপদে বন্যায় খরায় মানুষের পাশে যারা থাকবে তাদের কাছে তো মানুষ থাকবেই। সুতরাং তারা ভোটের সময় এসছে, ওই খালি ঢোটো দুই ঘুরে বেড়াচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বী সে সংযুক্ত মোর্চাও নয়, বিজেপি দলও নয়। এখানে খড়গ্রামে মূল প্রতিদ্বন্দ্বী আমি কাউকেই ধরছি না। জেতার দিকে আশাবাদী? জেতার ব্যাপারে আমি 100% আশাবাদী। আচ্ছা, ভারতবর্ষের কেউ যদি রাষ্ট্রপতি হতে পারে সে কি ভালো থাকে না খুশি থাকে না তার মন খারাপ থাকে? তো আমরা ভরতপুর বিধানসভায় অলরেডি আজকের সূচনা হলো 2 মে 2 মে 2021 আমরা জয়লাভ সার্টিফিকেট পাবো, জিতবই। কাজে খুব ভালোই লাগছে। এত বিপুল সংখ্যক বাইকের র্যালি করে আপনাকে আসতে দেখা গেল, আসার জন্য বাইকটা কিন্তু কেন বাঁচবে? আরে মানুষকে তো আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। আগে তো কিছু দেখাতে হয় মানুষকে যে আমাদের সঙ্গে কত সংখ্যা আছে, কত আমাদের সাথী আছে, কত বন্ধু আছে, কত আমাদের। মোটামুটি কতগুলো বাইক এসেছে বাবা আমি গুনিনি তো ভাই, ওটা গুনে নিতে হবে আপনাদের। পাটমারার ব্লক থেকে গান্ধী মহকুমার 3 জন প্রার্থী একসঙ্গে মিছিল করে এলেন, আপনি কি দল ছুট? ওইসব প্রশ্নের উত্তর দেবো না আমি, কারণ আমি এসডিও সাহেবের অফিসে, আরও অফিসে 69 ভরতপুর বিধানসভার আরও অফিসে আমি আমার যথারীতি সালাড থেকে স্টার্ট করেছি, একদম ভরতপুর বিনোদিয়া রায়গ্রাম টোটাল আঙ্গারপুর হয়ে রাস্তায় কিছু ডিস্টার্ব হয়েছে, কারণ ট্রাফিক মেনটেন ছিল না, অনেক ট্রাক অন্যান্য যানবাহন চলছিল, তাই স্বাভাবিকভাবেই আমাদের আসতে সময় মতো একটু পৌঁছাতে দেরি হয়েছে। তারপরে কাঁদির প্রশাসন আমাদের যে দিক দিয়ে মুভমেন্ট করার কথা সেখানে ব্যারিকেড করে রেখেছিল, সেখান থেকে এত বড় মিছিল নিয়ে আবার ঘুরে আসতে একটু সময় লেগেছে। কাজে এর ব্যাখ্যা আপনারা উল্টোপাল্টা করবেন, আমি তার প্রশ্নের উত্তর দেব। দাদা, মূল প্রতিদ্বন্দ্বী দিয়ে হিসেবে কাকে ভাবছেন? আমি তো আগেই বললাম 69 ভরতপুর হুমায়ুন কবির ক্যান্ডিডেট, হুমায়ুন কবিরের প্রতিদ্বন্দ্বী নিজেই হুমায়ুন কবির, আমার কোনো প্রতিদ্বন্দ্বী কেউ নেই। থ্যাংক ইউ। মনে হচ্ছে এবার তো তৃতীয়বার। হ্যাঁ, এবার নমিনেশন ফাইল করলাম, এবার 4র্থবারের জন্য নমিনেশন ফাইল করলাম। তো আমার এলাকায় আমি বিভিন্ন এলাকা ঘুরছি, তাতে মানুষ মুখরিত হয়ে আছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষী মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, বিভিন্ন রকমের যে জনহিতকর প্রকল্প এবং ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমস্ত জাতি ধর্ম বর্ণ হিসাবে সমস্ত ধর্মকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে যেভাবে উনি উন্নয়ন করে যাচ্ছেন এবং সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াচ্ছেন বা দাঁড়িয়েছেন, একদম আমফান থেকে শুরু করে যে লকডাউন পর্যায়ে চলেছিল সেই সময় যেভাবে উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, উন্নয়ন করেছেন, তাতে আমার এলাকার মানুষ মুখরিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে
তৃতীয়বারের জন্য রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করাতে ব্যস্ত এবং যাতে তৃতীয়বারের জন্য নবান্নের 14 তলায় বসে আবারও আম আদমি সাধারণ মানুষ তপশিলি জাতি উপজাতি মুসলিম সম্প্রদায় থেকে সকলের সেবা দিতে পারে, সেবা করতে পারে, বিপদে আপদে সুখে দুঃখে দাঁড়াতে পারেন এবং যে সমস্ত জনহিতকর প্রকল্প চলছে সেটা অব্যাহত থাকতে পারে তার জন্য সবাই মুখরিত হয়ে আছে এবং আমি 100% আশাবাদী যে সেই মানুষের দোয়া আশীর্বাদ মমতার প্রতি আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী হিসাবে আমার মাথায় থাকবে। আমি সেই মানুষের স্নেহ আশীর্বাদ দোয়া নিয়ে গিয়ে বিধায়ক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অর্পণ করব। মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন? খড়গ্রামে মূল প্রতিদ্বন্দ্বী কেউই নয়। মূল প্রতিদ্বন্দ্বী তার কারণ তারা পরিযায়ী পাখি, তারা বসন্তের কোকিল। ভোট এসেছে, এখন তাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু সারা বছর সুখে দুঃখে বিপদে আপদে বন্যায় খরায় মানুষের পাশে যারা থাকবে তাদের কাছে তো মানুষ থাকবেই। সুতরাং তারা ভোটের সময় এসছে, ওই খালি ঢোটো দুই ঘুরে বেড়াচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বী সে সংযুক্ত মোর্চাও নয়, বিজেপি দলও নয়। এখানে খড়গ্রামে মূল প্রতিদ্বন্দ্বী আমি কাউকেই ধরছি না। জেতার দিকে আশাবাদী? জেতার ব্যাপারে আমি 100% আশাবাদী। আচ্ছা, ভারতবর্ষের কেউ যদি রাষ্ট্রপতি হতে পারে সে কি ভালো থাকে না খুশি থাকে না তার মন খারাপ থাকে? তো আমরা ভরতপুর বিধানসভায় অলরেডি আজকের সূচনা হলো 2 মে 2 মে 2021 আমরা জয়লাভ সার্টিফিকেট পাবো, জিতবই। কাজে খুব ভালোই লাগছে। এত বিপুল সংখ্যক বাইকে র্যালি করে আপনাকে আসতে দেখা গেল, আসার জন্য বাইকটা কিন্তু কেন বাঁচলেন? আরে মানুষকে তো আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। আগে তো কিছু দেখাতে হয় মানুষকে যে আমাদের সঙ্গে কত সংখ্যা আছে, কত আমাদের সাথী আছে, কত বন্ধু আছে, কত আমাদের। মোটামুটি কতগুলো বাইক এসেছে? বাবা আমি গুনিনি তো ভাই, ওটা গুনে নিতে হবে আপনাদের। বাগমারা ব্লক থেকে গান্ধী মহকুমার 3 জন প্রার্থী একসঙ্গে মিছিল করে এলেন, আপনি কি দল ছুট? ওইসব প্রশ্নের উত্তর দেবো না আমি, কারণ আমি এসডিও সাহেবের অফিসে, আরও অফিসে 69 ভরতপুর বিধানসভার আরও অফিসে আমি আমার যথারীতি সালাড থেকে স্টার্ট করেছি, একদম ভরতপুর বিনোদিয়া রায়গ্রাম টোটাল আঙ্গারপুর হয়ে রাস্তায় কিছু ডিস্টার্ব হয়েছে, কারণ ট্রাফিক মেনটেন ছিল না, অনেক ট্রাক অন্যান্য যানবাহন চলছিল, তাই স্বাভাবিকভাবেই আমাদের আসতে সময় মতো একটু পৌঁছাতে দেরি হয়েছে। তারপরে কাঁদির প্রশাসন আমাদের যে দিক দিয়ে মুভমেন্ট করার কথা সেখানে ব্যারিকেড করে রেখেছিল, সেখান থেকে এত বড় মিছিল নিয়ে আবার ঘুরে আসতে একটু সময় লেগেছে। কাজে এর ব্যাখ্যা আপনারা উল্টোপাল্টা করবেন, আমি তার প্রশ্নের উত্তর দেব। দাদা, মূল প্রতিদ্বন্দ্বী দিয়ে হিসেবে কাকে ভাবছেন? আমি তো আগেই বললাম 69 ভরতপুর হুমায়ুন কবির ক্যান্ডিডেট, হুমায়ুন কবিরের প্রতিদ্বন্দ্বী নিজেই হুমায়ুন কবির, আমার কোনো প্রতিদ্বন্দ্বী কেউ নেই। থ্যাংক ইউ। আমরা ওটটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? প্রথম যেটা বেড়া আছে সেটা আমাকে একটা কপি দিতে হবে। I, Sheikh Humayun Kabir, having been nominated as a candidate to fill a seat in the West Bengal Legislative Assembly, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. টাকা লাগে
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে, মামাটি মানুষের প্রার্থী হিসাবে আজ পাকমারা ডোব থেকে সমস্ত কর্মী, সমর্থক, নেতৃত্ব আমাদের সবাইকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে রিটার্নিং অফিসারের কাছে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ঘাসের ওপরে জোড়া ফুলের পক্ষ থেকে নমিনেশন পেপার সাবমিট করলাম, জমা দিলাম এখানে। স্বাভাবিকভাবেই ভালো লাগছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছে। চেষ্টা করব আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান রক্ষা করার, এখানকার মানুষের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নে আগামী দিনে কাজ করার জন্যে। বিগত দিনেও যেমন করে এসেছি, আগামী দিনেও তা যেন বজায় থাকে, সেই চেষ্টাই করব আজ মনোনয়নের পর থেকে। গোটা রাস্তাঘাটে যা মানুষের ঢল এবং যা মানুষের দেখা গেল, তাতে জেতার দিকে কতটা আশাবাদী? দেখুন, আমরা কোনো অর্গানাইজড করিনি, কোনো বাস লরি ভাড়া করিনি। দেখবেন আজকে, খোঁজ নিয়ে জানবেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ, শুধু মানুষের ঢল যেমন নেমেছে এবং বাসস্ট্যান্ড থেকে এসডি অফিস আসা পর্যন্ত মোড়ে মোড়ে যেভাবে মানুষ আমাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, সমর্থনের জানিয়েছে, তাদের যা শারীরিক ভাষা, যে আমরা নিশ্চিত করে বলতে পারি আমরা খুবই আনন্দিত। মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে, সমর্থন জানাচ্ছে। প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছে? প্রতিদ্বন্দ্বী যিনি নির্দলেও দাঁড়াচ্ছেন তিনিও আমার প্রতিদ্বন্দ্বী। আমি বাদে যারা থাকছে সবাই আমার প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে। নিন তাহলে ওটা আমাকে ডেকে নিন। আরে এসএলআর বললে তো হবে না, আমাকে দিয়ে দেবো। তোমার তো বললে मीडिया अलाउ नहीं, प्लीज प्लीज। ভাই কই আসলাম ভাই, কাগজটা স্যার একবারে দিয়ে দেন, 2 3 সবগুলো একবারে দিন। এক কপি করে, এক কপি। আমাদের আরো প্রোগ্রাম আছে তো। ঠিক আছে, হয়ে গেছে। দাঁড়াও একটু ধরে থাকো না, একটু ধরে থাকো। 1 মিনিট চল।
তোমরা যে বললে তুলে দিয়েছে, আরে ও কাকে একটা বলেছে যে এটা কি চন্দন, পুলিশটা বলেছে না, ও বলেছে হ্যাঁ আমি চন্দন, এক হাত দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে দিদি যদি প্রকৃতই লড়াই করতে চায় তাহলে মুর্শিদাবাদের সমস্ত আসন থেকে দিদি তাদের প্রার্থী তুলে নিয়ে সংযুক্ত মোর্চার প্রার্থীকে সমর্থন করুন বললেন অধীর। এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এক যোগদান সভায় অধীরবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দিদি নিজে বাঁচার জন্য সোনিয়া গান্ধীর কাছে চিঠি লিখছেন এবং তিনি বুঝতে পেরেছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস ছাড়া আর কেউ নেই। তাহলে এই ভাবনার মধ্যে যদি দিদির সততা থাকে তাহলে যে বিজেপিকে পরাস্ত করতে গেলে কংগ্রেসকে দরকার, তাহলে দিদি মুর্শিদাবাদে ভোট প্রচারে আসার আগে আপনি জেলার সব প্রার্থী তুলে নিয়ে সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থন করেন এবং আপনি স্লোগান তুলুন ভারতবর্ষের বিজেপিকে হারাতে কংগ্রেস ছাড়া আর কোনো শক্তি নেই, তাই আমরা কংগ্রেসে যোগ দিলাম, তবেই আপনার কথার বিশ্বাসযোগ্যতা থাকবে। গত কয়েক মাস ধরে আমরা সবাই দেখছি, আপনারা সবাই লক্ষ্য করছেন যে মুর্শিদাবাদ জেলায় যে যুব সমাজ এক সময় তৃণমূলের দ্বারা প্রভাবিত প্রতারিত হয়েছেন, আজ তারা ধীরে ধীরে কংগ্রেস দলে যোগদান করছেন। আজই আপনারা দেখতে পেলেন যে দমকল ব্লকের তরুণ সমাজ যুব সমাজের নেতা মিন্টু এবং তার সঙ্গে আরো 250-300 জন কংগ্রেস দলে যোগদান করলেন। শুধু তাই নয়, ভাই মিন্টু এটাও বলে দিল যে কয়েকদিনের মধ্যে 2,500 থেকে 3,000 তৃণমূলের কর্মী কংগ্রেস দলে যোগদান করলেন। আমি সর্বপ্রথম যারা যোগদান করলেন তাদেরকে বলবো যে নির্বাচন চলছে, দমকলের সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএম পার্টির পক্ষ থেকে রানাকে মনোনীত করা হয়েছে। নির্দ্বিধায় নিঃসংকোচে দমকলে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএম পার্টির নেতা ভাই রানাকে আপনারা সবাই সহযোগিতা করে সমর্থন করে তাকে জিতিয়ে আনতে হবে। মুর্শিদাবাদ জেলায় আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি 22টা আসনের লড়াই। আমরা তৃণমূলকে 22টা ছানা মরা পার্টির দালাল কে বলে, দিদি বলে, দিদির দল বলে। তা আপনার যখন বিপদে পড়লেন তখন সাধারণ মানুষের কথা মনে পড়েনি, আপনি যখন বিপদে পড়েছেন আপনার প্রভু রাজ্যপালের কথা মনে পড়েছে। তাহলে বুঝছেন আপনি কত বড় বাহাদুর, আপনি কত বড় অগ্নিকন্যা। जब खुदा करे मेहरबान तो गधा बने पहलवान। আপনি জিতেছিলেন, এই মুর্শিদাবাদে কিছু ছিল না, আজও কিছু নাই, আপনি লুট করে নিয়েছিলেন। আপনি লুট করেছিলেন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের বাতাবরণকে ধ্বংস করেছেন, বহরমপুরের বাতাবরণকে ধ্বংস করেছেন, মিউনিসিপ্যালিটি লুট করেছেন, মানুষের জেরবার অবস্থা তৈরি করেছে। 10,000 মাদ্রাসা করবো বলেছিলেন, করেননি। বিশ্ববিদ্যালয় করবেন বলেছিলেন, করেননি। শিল্প করবেন বলেছিলেন, করেননি। আপনি বলেছিলেন একবার জেলা পরিষদ আসতে দিন, মুর্শিদাবাদের শিল্প ভরিয়ে দেব। দিদি কি শিল্প হয়েছে? বিনা কয়লায় বিনা বিদ্যুতের শিল্প হয়েছে, মেরে খাওয়ার শিল্প, গরু পাচারের শিল্প হয়েছে, লুট করে খাওয়ার শিল্প হয়েছে, মদ বেচার শিল্প হয়েছে, লটারি খেলার শিল্প হয়েছে। আপনার কি যায় আসে? আপনি ভাইপোকে নিয়ে দিব্যি আছেন। বাংলার বেকার যুবকদের কাজ নাই, কাম নাই, বেকারত্বের জ্বালায় তারা আজ হতাশার জীবন যাপন করছে। এটাই তো বাংলা। আমরা বাংলার পরিবর্তন ঘটাবো। বাংলার প্রত্যেকটা গরিব মানুষকে প্রতি মাসে 5,700 টাকা করে ন্যায় প্রকল্পের অংশীদারি বানাবো। ছত্তিশগড়ে আমাদের সরকার গরিব মানুষকে প্রতি মাসে 5,700 টাকা দেয়। আমরাও এ বাংলায় এই প্রকল্প চালু করব। ভরসা রাখবেন কংগ্রেসের উপর।
কংগ্রেস তার সময়কালে ৭৩,০০০ কোটি টাকা মকুব করেছে। এই বাংলার দিদি খালি ভাষণ দিয়েছে, খালি মিথ্যা কথা বলেছে। একটা কাজ আপনার জীবনে এমন কি কাজ করেছে যার জন্য আপনি বলতে পারেন আপনার জীবনে মৌলিক পরিবর্তন হয়েছে? কোনো মৌলিক পরিবর্তন হয়নি। খালি মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা, সন্ত্রাস, পুলিশকে দিয়ে অত্যাচার, পানি কেস। এই পানি কেসের সৃষ্টিকর্তা আপনি। মুর্শিদাবাদে যারা আপনার বিরোধিতা করেছে সবাইকে পানি কেসে ভরেছেন। এই জেলখানার মধ্যে শয়ে শয়ে বিরোধী দলের কর্মীরা সব পানি কেসে, মাদক পাচার কেসে জেল কাটছে। আপনি করবেন বাংলার উন্নয়ন? এখন হুঁকে পড়েছেন আপনি, তাই বলছেন কংগ্রেস বাঁচাবে। যদি কংগ্রেসই বাঁচাবে বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসে যদি বাঁচাতে পারে, তো তৃণমূলকে ভোট নয় কংগ্রেসকে ভোট দিন, সংযুক্ত মোর্চাকে ভোট দিন। বাংলায় আমাদের ক্ষমতা দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। দিদি আসছেন মুর্শিদাবাদে ভ্রমণ করতে। দিদির নতুন ঢঙে নতুন নাটকে আবির্ভূত হবেন আমরা জানি। এবার দিদির নাটক হবে আমি সংখ্যালঘু মানুষের নেত্রী। এতদিন দিদির নাটক ছিল আমি হিন্দুদের নেত্রী। দিদি বলছিলেন আমি চণ্ডীপাঠ পড়ি, তোমরা দেখো না। দিদি বলছিলেন আমি ব্রাহ্মণের কন্যা, তোমরা কি জানো না। দিদি বলছিলেন আমি ঠাকুরের চোখ আঁকি, তোমরা কি জানো না। দিদি বলছিলেন দীঘার সমুদ্রের পরে পুরীর মন্দির করব, তোমরা কি জানো না। ও হিন্দু, তোমাদেরকে আমি আমার পক্ষে নিয়ে আসার জন্য পুরোহিত ভাতা চালু করলাম, তাও তোমাদের মন ভরছে না। ও হিন্দু, আমি তোমাদের যে দুর্গাপুজোতে 50,000 টাকা করে চাঁদা দিলাম, বকরিতে দিলাম না, ঈদে দিলাম না, তোমাদের দিলাম, তাও কি তোমরা বুঝছো না। চেয়ে দেখো আমি বিজেপি থেকে বড় হিন্দু। এতদিন দিদির প্রচার ছিল এটা। এইবার মুর্শিদাবাদে আসার আগে দিদি এবার ফাঁদিয়ে ফেলেছে। এবার বলবে মুসলমান যদি বিজেপিকে হারাতে চাও, আমি একাই তৃণমূল আছি, আমি মহাপালোয়ান। বাংলার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, বিজেপিকে তাড়াতে হলে আমায় দেখো, আমি এক পালোয়ান। এটাই হবে দিদির স্লোগান। আমি একটা কথা বলতে চাই, এই মুর্শিদাবাদের মানুষ গত লোকসভা নির্বাচনে বিভ্রান্ত হয়েছিল। কিসের বিভ্রান্তি? অধীর চৌধুরী বিজেপি, অধীর চৌধুরী আরএসএস। মুসলমান মোদীকে হাঁটাতে, বিজেপিকে তাড়াতে মমতাকে দরকার। মুর্শিদাবাদ জেলায় দুটো লোকসভা আসন তারা পেয়ে গেল। কারা পেল? যারা লোকসভায় গিয়ে নাগরিক আইনের বিরুদ্ধে যখন আইন পাস হয়, তারা তখন পার্লামেন্ট ছেড়ে পালিয়ে যায়। তাই দিদিকে বলতে চাই, দিদি এটা মুর্শিদাবাদ। আপনি নন্দীগ্রামে হেরে যাচ্ছেন এই আতঙ্কে। এর মধ্যে সোনিয়া গান্ধীকে এত বড় চিঠি লিখে দিয়েছেন। আপনি বলছেন সোনিয়াজি বিজেপির হাত থেকে রক্ষা করতে আমাকে আপনি বাঁচান, আপনি চিঠি লিখেছেন। তাই দিদিকে বলবো, যখন আপনি এটা বুঝতে পারছেন যে কংগ্রেস ছাড়া বিজেপিকে ঠেকানোর কেউ নেই, যার জন্য আপনি চিঠি লিখেছেন সোনিয়া গান্ধীকে, এর মধ্যে মুর্শিদাবাদে এসে যদি আপনি প্রকৃত অর্থে বিজেপি বিরুদ্ধে লড়তে চান, আপনার তৃণমূলের প্রার্থীদেরকে প্রত্যাহার করে নিয়ে কংগ্রেসকে ভোট দেওয়ার স্লোগান দিন। তাহলে বুঝবো আপনি প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছেন। এখানে আপনার কিছু নেই।